দরদ মুক্তি পাবে কবে, এটা জাতির প্রশ্ন। আসলে আমি রোমান্টিক ট্র্যাকের কথা বলে দিই যে আসলে দেখো, শাকিব ভাই হচ্ছে, আমি অলওয়েজ প্রথম থেকেই বলি যে শাকিব ভাই হচ্ছে ইউনিভার্সাল আর্টিস্ট, আর সেটা নিয়ে আমি দেখছি এখনো এরকম কানাঘুষোয় কথাবার্তা আসছে, দরদ নাকি এখনো সম্পূর্ণরূপে কমপ্লিট নয়। তো এরকম কথা কি তোমার কানেও কিছু আসছে? হ্যালো হাই বন্ধুগণ, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজকে দরদ সিনেমার আপডেট নিয়ে আসলাম। দরদ সিনেমাটা সেপ্টেম্বরে রিলিজ করা হবে নাকি এ বিষয়ে দরদ সিনেমার একজন অভিনেত্রী পরিচালক অনন্য মামুনের উপর অভিযোগ তুলেছেন যে তাকে দরদ সিনেমাটা অভিনয় করার জন্য যে রেমুনারেশন দেওয়া হবে কথা ছিল সেটা দেয়নি। আরও দরদ সিনেমার যে খুঁটিনাটি কথাগুলি জানার ইচ্ছা আছে বর্তমানে, সেই কথাগুলি পরিচালক অনন্য মামুনের একটি সাক্ষাৎকার নিয়েছেন কলকাতার কৌশিনী, যে শাকিব খানকে নিয়ে ভিডিও তৈরি করেন, কলকাতার দেবজিৎকে নিয়ে ভিডিও তৈরি করেন। কৌশিনী ম্যাডাম পরিচালক অনন্য মামুনের সাক্ষাৎকার নিয়েছেন। পরিচালক অনন্য মামুনের মুখ থেকে খুঁচিয়ে খুঁচিয়ে দরদ সিনেমার সম্পূর্ণ আপডেট বের করে নিয়েছেন। ভিডিওটি লং হবে, ভিডিওটি 23 মিনিট 40 সেকেন্ডের মতো। ভিডিওটি সম্পূর্ণ দেখলে দরদ সিনেমার আপডেট জানতে পারবেন পুরোপুরি। চলেন দেরি না করে আমরা দরদ সিনেমার ফুল আপডেট জেনে আসি। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, চলে এলাম আরো একটা নতুন পডকাস্ট এপিসোড নিয়ে। নেশন ওয়ান্টস টু নো কবে দরদ মুক্তি পাবে। আজকে আমরা আমাদের সঙ্গে ভীষণ সৌভাগ্যবশত আজকে রাখি পূর্ণিমার দিন আমরা সঙ্গে পেয়ে গেছি দরদ সিনেমার পরিচালক ডিরেক্টর অনন্য মামুন ভাইয়াকে। ভাইয়া কেমন আছেন? আমি সবসময় ভালো থাকি, মুখে সবসময় হাসি থাকে, সো এখনো খুব ভালো আছি, আজকেও ভালো আছি। প্রথমেই জানাই রাখি উৎসব, আমাকে যদি একটুখানি রাখিটা দাও। আমি অন ক্যামেরা তোমাকে এই আমার তরফ থেকে একটা ছোট্ট গিফট, আমি তো অনেক বেশি কিছু আনতে পারিনি, তোমাকে আমি আগে একটুখানি এটা পরিয়ে নিতে চাই। হ্যাঁ, শিওর শিওর। কোন হাতে পরে এটা? যে কোনো হাতে। আমি তোমার মন থেকে পড়াচ্ছি, তুমি মন থেকে পড়ছো, ব্যাস এটাই হবে। পূর্ণ রাখি বন্ধন উৎসব দাদা, যেটা দিয়ে আমরা শুরু করছিলাম, যে দরদ মুক্তি পাবে কবে, এটা জাতির প্রশ্ন। আসলে দেখো, আমি বলবো যে ব্যাড লাক বলবো না, আমি বলবো এটা গুড লাক। ওয়ার্ল্ডের অনেক বড় ছবি এরকম ডেট চেঞ্জ হতে থাকে, পুষ্পাকেও যদি আমরা দেখি হয়েছে। তো আসলে বিষয়টা হয়ে যাচ্ছে যে এখন পর্যন্ত আমরা সেপ্টেম্বরে রিলিজ দেওয়ারই প্ল্যান রেখেছি। তোমরা তো সবাই জানো যে বাংলাদেশে এখন একটা নতুন সংস্করণের কাজ চলছে, নতুন ভাবে দেশটাকে গোছানোর একটা কাজ চলতেছে। তো এর মধ্যে যদি ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক হয়ে যায়, তাহলে সেপ্টেম্বরে কনফার্ম দরকার। আমরা ডেটটা বলতে চাই না। বেশ, তুমি লিখেছিলে যে এই মাসের শেষের দিক থেকে তুমি ইন্ডিয়ার মাধ্যমে প্রমোশন শুরু করতে চাইছো, সেটা নিয়ে কতদূর কি পরিকল্পনা? সেটা নিয়েও ফুল পরিকল্পনা আমাদের আছে। 29 তারিখে আমাদের একটা বড় প্রোগ্রাম করার কথা, কিন্তু তোমরা এটাও আবার জানো যে ক্যালকাটাও একটা সচেতনতামূলক একটা প্রোগ্রাম চলছে, যেখানে একটা মেয়ের সাথে অবিচার হয়েছে, সেটার প্রতিবাদ চলছে। তো আসলে সবকিছু না আনসার্টেন্ট হয়ে আছে, আমরা কনফার্ম বলতে পারতেছি না কি করবো। কারণ আসলে তো সব জায়গায় হোক, সেটা ক্যালকাটা হোক, ইন্ডিয়া হোক, আগে নীতিগত এবং ন্যায়ের প্রতিষ্ঠাতা হওয়া দরকার, তারপরে না আসলে এন্টারটেনমেন্ট। তো ওই জায়গাটার জন্যই আমরা একটু চুপ আছি। তোমাকে পাওয়াটা সত্যি খুব সৌভাগ্যের ব্যাপার। আমি দেখছি এখনো এরকম কানাঘুষোয় কথাবার্তা আসছে, দরদ নাকি এখনো সম্পূর্ণরূপে কমপ্লিট নয়। তো এরকম কথা কি তোমার কানেও কিছু আসছে? আসলে ব্যাপার হচ্ছে, আমার কানে না অনেক কথা আসে, তো এখন এত কথা যদি শুনতে যেতাম তাহলে তো কাজ করতে পারবো না। এটা তো আজকে না, দরদের প্রথম দিন থেকেই হচ্ছে না, দরদ হচ্ছে না, আরে না আমাদের মেগা স্টার তো ডাবিংই করে নাই, তার অনেক কথাবার্তা। তো সবচাইতে বড় কথা হচ্ছে যে তোমরা জানো গত মাসেও আমি আর সাকিব ভাই একসাথে দুবাই ছিলাম, এবং ওখানেও কিন্তু আমরা অনেক অ্যাচিভমেন্ট করছি। অ্যাকচুয়ালি দেশের অবস্থা খারাপের জন্য আমরা বলি নাই, আমি শুধু এইটুকু বলতে চাই যে দরদ সম্পূর্ণ কমপ্লিটেড, এবং এটা অনেক দেশে সেন্সার হয়ে গেছে অলরেডি। আমরা একটু বলি নাই, বলবো আর অনেক কিছু বলবো, একটু সময় যায়, কিন্তু ফিল্মে কোনো কিছুই বাকি নেই। বাও, এটা একটা ফ্যান্টাস্টিক নিউজ। তুমি দুবাইয়ের কথা বললে বলে আমরা জানি যে সাকিব ভাইয়া গোল্ডেন ভিসা পেলেন দুবাই সরকারের তরফ থেকে, এই ফার্স্ট টাইম কোনো বাঙালি অ্যাক্টর। সো এই যে উদ্যোগটা, এটার সম্পর্কে একটু দর্শকদের জানাও। এটা দেখো, আমাকে নিয়ে যে অনেক অনেক তর্ক বিতর্ক, এটার কারণ একটাই। তুমি যদি দেখো বাংলাদেশে
আমাকে নিয়ে অন্তত, দেখবা যে প্রথম কাজগুলো কিন্তু আমিই করছি। তো এখন যখন তুমি প্রথম একটা কাজ করতে যাওয়া, সেই কাজটা করতে গিয়ে আমি বলছি না যে যারা বলছে এগুলো ঠিক না, একটা প্রথম কাজ করতে গেলে কিছু কাজ ভালো হবে, কিছু কাজ খারাপ হবে, এটা কিন্তু এভাবেই হচ্ছে। কো প্রোডাকশন থেকে শুরু করে কো প্রোডাকশন বলো, হিন্দি ফিল্ম নিয়ে যাওয়া বলো, বাংলাদেশের প্রথম ফিল্ম বেস ওটিটি প্ল্যাটফর্ম বলো, সব কিন্তু আমি একাই শুরু করছি। তো ওই যে জায়গাগুলো, তো নতুন একটা কাজ করতে গেলে কিছু তর্ক, কিছু বিতর্ক, মানে সিস্টেমের বাইরে গিয়ে কিছু কাজ করতে গেলে এরকম কিছু থাকবেই। তো সেটা নিয়ে আমি কোনোদিনই চিন্তা করি না, এবং যারা আমাকে খুব বেশি অপছন্দ করে আমি তাদেরকেই সবসময় বেশি পছন্দ করি। দুবাইয়ের মানুষজনের কাছ থেকে কিরকম সাড়া পাচ্ছ? দুবাইয়ের মানুষজন তো খুব ভালো। ওখানে আমরা সাকিব ভাই প্রায় যে 4-5 দিন ছিলাম, এবং বেশ 2-3টা আমরা ইভেন্ট করেছি। সময়টা ঠিক হলে সবাইকে সুন্দর করে জানাবো। ফিল্মের জন্য কিছু ভালো ভালো চিন্তা ভাবনা। আর একটা জিনিস তো জানোই যে তোমরা, সেটা হচ্ছে যে সাকিব ভাই কিন্তু ফিল্মের জন্যই নিবেদিত প্রাণ। একদম। একটা মানুষ 24 ঘন্টা ফিল্ম নেই ভাবে, ওনার মাথার মধ্যে চিন্তা আপনার অন্য কোনো কিছু নেই ফিল্মের বাইরে। তো আমরা নতুন কিছু প্ল্যান করছি, সেই প্ল্যানও সামনে আসবে, অনেক কিছু হবে। কদিন আগে একটি মোশন পোস্টার তুমি ড্রপ করেছিলে, এবং সেই ছবিটার নাম ছিল শের। তো অনেকেই, আমরা যারা সিনেমা নিয়ে কথাবার্তা বলি, আমরা ঘোড়ার পিঠে চড়ে যাকে দেখতে পাচ্ছিলাম তাকে আমরা আইডিয়া করেছি তিনি মেগাস্টার শাকিব খান। এবার তুমি কি এখন এটা নিয়ে কিছু বলবে, নাকি আপাতত এটা নিয়ে আমরা কথা বলবো? আসলে যেটা তোমরা দেখেছো সেটা অনেক বড় প্রজেক্ট আছে, এইভাবে ছোটখাটো মানে পরিসরে আমি এটা বলতে চাই না, এটাকে আরো বড় পরিসরে বলতে চাই, এবং অনেক বড় বড় সারপ্রাইজ আছে সে, ইনশাল্লাহ সব ঠিক থাকে। আচ্ছা, আমি জাস্ট তোমাকে এটা জানতে চাই যে, ধরো এরকম একটা বড় বাজেটের ফিল্ম, সেখানে মেগাস্টার শাকিব খান যদি নায়ক হন, তাহলে তুমি নিশ্চয়ই এটা বলবে যে তিনি ছবিতে থাকলেই মানি ব্যাক গ্যারেন্টি আছে। যদি শাকিব ভাইয়া হিরো হিসেবে না থাকেন, তাহলে যদি তুমি ছবিটাকে বাংলাদেশ থেকে দাঁড়িয়েই তৈরি করবে ভাবছো, তাহলে তোমার মাথায় কোন হিরোর নাম আসবে? এবং যদি শাকিব ভাইয়াই থাকেন, তাহলে তুমি কতটা বড় ব্যাপ্তি আশা করছো? আসলে বিষয়টা হচ্ছে যে, বললাম তো যে শের নিয়ে আমি এখন কিচ্ছু বলতে চাই না। এটা অনেক বড় একটা ধামাকা আছে আমাদের। বললাম না যে আমরা কিন্তু দরদ বানানোর আগে প্রায় 1 বছর ধরে প্ল্যানিং করছিলাম। তো শেরের প্ল্যানিংটা অনেক দিন ধরে হচ্ছে, অনেক ভালো ভালো জিনিস আছে, তো ওটা তখন একবারেই বলবো। বেশ বেশ। আচ্ছা, প্রমোশন শুরু করবে তুমি কিভাবে ভাবছো, মানে কি কন্টেন্ট দিয়ে start করবে? প্রমোশন শুরুর জন্য তো ব্যাড লাক যে গত মাসের জুলাইয়ের আমাদের তো 14 তারিখে সত্যি কথাই বলি, গান ছাড়ারই আমাদের একটা প্ল্যানিং। হ্যাঁ, তুমি এরকম পোস্টও করেছিলে। তো আসলে 14 তারিখেই তো আমাদের দেশের সবচেয়ে ম্যাচিং ঘটনাটা ঘটে গেল, ওটার জন্য আমরা কেউ রেডি ছিলাম না। তো ওখান থেকে আমরা ব্যাক করে এখন আমরা আসি, এবং নেক্সট প্রমোশন যেটা হবে গান দিয়েই শুরু হবে। আচ্ছা, অ্যাকচুয়ালি গানটাই আমরা রেডি করে রাখছি, গানটা দিয়েই শুরু হবে। আশা করি যা যা বলেছিলাম, দুবাইয়ের প্ল্যানিং, বাংলাদেশের সাকিবিয়ানদের নিয়ে প্রবলেম, যে প্ল্যানিং সব একদম পারফেক্টলি হবে, খুব স্মুথলি করবো জিনিসগুলো। আচ্ছা। রিসেন্ট টাইমে তো তোমাকে নিয়ে আবার সোশ্যাল মিডিয়া একটা বড় রকমের কন্ট্রোভার্সি। তোমারই সিনেমায় অভিনয় করেছেন একজন অভিনেত্রী, আমি তার নামটা নিচ্ছি না, দর্শকরা আপনারা আশাই করতে পারছেন। রেমুনারেশন নিয়ে তুমি কাজ করিয়ে তাকে টাকা দাওনি, এ ধরনের কথাবার্তা। তো আমরা দেখতে পাচ্ছি তোমাদের দুজনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটা বাকযুদ্ধ কিন্তু চলছে। তিনি কিছু পোস্ট করছেন, তার এগেইনস্টে তুমি অল্প অল্প কিছু পোস্ট করছো, তার পোস্টের পরিমাণটাই বেশি। এই যে তোমাকে নিয়ে একদম পড়তে কন্ট্রোভার্সি, এই জিনিসটা তোমার সঙ্গেই কেন ঘটে, তোমার কি মনে হয়? এক্স্যাক্টলি, আমি একটা জিনিস সবসময় বলি যে আমি এইগুলাকে কখনোই আমি এডুকেশন হিসেবে দেখি, আমি কখনোই বিস্ফোরণ ঘটতে চাই না। আমি মনে করি যে কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে, ওটা আমার লাইফের এডুকেশন। এবং আমি দেখেছি আমার লাইফে যখনই প্রবলেমগুলো ক্রিয়েট হয়েছে, দ্যাট মিনস আমার সামনে তখন একটা ভালো কিছু ওয়েট করছে। এটা আমি আমার লাইফের পাস্ট এক্সপেরিয়েন্স থেকেই বলছি। আর ওই জায়গায় বলবো যে তুমি যে অভিনেত্রীর কথা বলছো, আমিও তার নামটা না মুখে আনতে চাই না। আমি আসলে তাকে সবসময় বোন বলেই সম্বোধন করে গেছি, স্টিল নাও তার প্রতি রেসপেক্ট আমার আছে। এখন যদি বলো প্রফেশনের জায়গা থেকে, অ্যাকচুয়ালি যদি বলো তাহলে প্রফেশনের জায়গা থেকে আমি যেটা এডুকেশনটা কি হলো, আমি প্রফেশনাল জায়গা থেকে এখন আর এইভাবে কারোর সাথে কাজ করবো না। কি হয়, এমন কিছু মানুষ আছে বা যাদেরকে থাকে না, তোমার দেখবা যে অভিনেত্রী অভিযোগটা করছে, উনি দেখবা খুব বড়াই করে কিন্তু ওনার অনেকগুলো ছবির নাম দিয়ে পোস্ট করছে, দেখবা কোথাও কিন্তু উনি রিপিট কোনো ডিরেক্টরের সাথে কাজ পান নাই। একমাত্র আমি একটা ডিরেক্টর ছিলাম যার সাথে তিনি 3টা কাজ করছে। আমি ধরে নিলাম যে
তার কথাগুলো সত্য। আমার কথা হচ্ছে যখন আপনি প্রথমেই দেখবেন যে এখানে এই প্রবলেম হচ্ছে, এখানে প্রফেশনালিজমটা নাই, তাহলে তো আপনার প্রথমে উচিত ছিল যে ওটা করার পরে স্টপ হয়ে যাওয়া। এবং সবচাইতে বড় কথা যে একদম তোমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে যাচ্ছি যে আজ পর্যন্ত ওনার যে প্রবলেম, ধরো প্রবলেমটাও আমি মেনে নিচ্ছি, ওনার যে প্রবলেম, উনি কত টাকা পাবেন, উনি যে ইন্ডিয়াতে দরদে শুটিং করতে গেছেন, উনি কি একটা বার, একটা সিঙ্গেল টাইম, আমি তো ডিরেক্টর ছবি রাইট, একটা সিঙ্গেল টাইম উনি কি ফ্লাই করার আগে আমাকে জিজ্ঞেস করছেন বা আমার সাথে ওনার এই সম্মানী নিয়ে কোনোদিন কথা হয়েছে? তাহলে ওয়াই তোমার নামটা? এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এখন যদি উনি এই অভিযোগটা আমার টিমের কারো নামে করে, তাহলে তো সেটা এই দামে তোমার মিডিয়ার সামনে এত হলাও করে তোর ব্যাপারটা হইতো না। আজকে যদি এই ব্যাপারটা হইতো, উনাকেই তোমার এই প্রোগ্রামের মাধ্যমে উনাকেই তোমরা একদিন ফোন করে জিজ্ঞেস করো যে উনি কখনো দরদের শুটিং এ যাওয়ার আগে আমার সাথে টাকা পয়সা নিয়ে কোনো কথা বলছে কিনা, যে মামুন ভাই এই ছবিতে আমার পেমেন্ট কত, বা এই ছবিতে আমাকে কি দিবেন, বা আচ্ছা আমার তো আগের ছবির একটা ডিউ ছিল, আমার সাথে একটা ওয়ার্ড ওনার কোনো বলছে কিনা। যদি উনি বলে যে হ্যাঁ মামুন ভাইয়ের সাথে আমার এইরকম দরদে যাওয়ার আগে এরকম ওয়ার্ডিং নিয়ে কোনো একটা ব্যাপারে একটা ওয়ার্ড নিয়ে কথা হয়েছে, উনি যা বলবে আমি সেই শাস্তি মেনে নিব। তারপরও ব্যাপারটা হচ্ছে, দেখো আমি যখন জিনিসটা জানলাম এবং আমার এডি বললো যে ভাইয়া এই ঘটনা হয়েছে, তা বললাম এটা আগে ক্লিয়ার করবি কেন। সাথে সাথে কিন্তু আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে আমি তাকে ফোন করিয়েছি, উনি কিন্তু অস্বীকার করতে পারবে না। ফোন করে আমি তাকে বলাইছি ঠিক আছে যদি এরকম কোনো অবজেকশন বা প্রবলেম আপনার থেকে আপনার অফিসে আসেন, আমরা কথা বলি, কথা বলে এটা শেষ করে ফেলি। ভেরি গুড। কিন্তু ওনার তো ইন্টেনশন এটা না, একটা মানুষের সমাধানের ইন্টেনশন আলাদা। একদমই তাই। আমি তো বললাম যে এই ভিডিওর মধ্যে আমি চ্যালেঞ্জ করে বলতেছি যে উনি আজ পর্যন্ত আমাকে কোনোদিন বলছেন কিনা যে আমি দরদে কত টাকা পাবো, মামুন ভাই পেমেন্টটা কিভাবে হবে, নেবার উনি কোনোদিন ডিসকাস করছে কিনা। যদি না করে থাকে তাহলে আমার নামটা কেন আসলে? এবং ঠিক আছে এত কিছুর পরেও উনি বলতেই পারে আপনার ডিরেক্টর হিসেবে দায়িত্ব নাই, আপনার কি দায়ভার নাই, আমি সেটাও মেনে নিলাম, হ্যাঁ আমার দায়িত্ব দায়ভার আছে। যখন আমার দায়িত্ব দায়ভারের কথা আসছে তখন কিন্তু আমি তাকে অফিসেই আসতে বলছি, ঠিক আছে আপনি অফিসে আসেন, তাহলে আমরা অফিসে এসে কথা বলি। এবং তারা যে 4-5 জন 6 জন লোক তাদের সাথে ছিল যারা বলছে যে আমরা এরকম, তারাও কিন্তু সবাই ঠিক বলছে, আমাকে ফোন দিয়ে সবাই বলছে মামুন ভাই এটা এরকম হলো কেন। তা আমিও তাদেরকে একই কথাই বলছি যে তোমরাই তো ডিসিশন দিলে 20 তারিখে আসবে, তো যদি 20 তারিখেই আসো তার আগে এগুলো নিয়ে কথাবার্তা কেন। এবং প্রত্যেকটা জায়গায় আমি খুব অবাক হয়েছি, মানে আমি বলি অবাকের চাইতেও আমার বেশি এটাকে আমি লাইফের আমি আবারও বলতেছি ওই অভিনেত্রীর প্রতি আমার কোনো অভিযোগ নেই, কারণ দিস ইজ গুড এক্সপিরিয়েন্স ফর মি। ইন ফিউচার আমার আরো 3টা বড় ছবি আছে, ডিসেম্বরে আছে, ফেব্রুয়ারিতে আছে, এপ্রিলে আছে, যেগুলো আমার প্ল্যানিং করা। ওই ছবির ওটা তো আরো বড়, আমি তো দেশের বাইরের পরিধি শেষ করে আমি বাইরের পরিধি নিয়ে কাজ করার চেষ্টা করতেছি। তো ইটস এ গুড এক্সপিরিয়েন্স ফর মি। আমি আমার অফিসে যেমন পরের দিনই বলে দিছি যেই আসুক, এদের হয় কি অ্যাকচুয়ালি এসে বলে, ধরো আমার এডিকে ফোন দিয়ে বলছে ভাই আমাকে কিন্তু এই ছবিতে রাখতেই হবে, ভাই আপনারা কাজ করতেছেন আমরা কি কাজ করবো না। এই যে আমরা তোমরার মধ্যে হচ্ছে, এটা করতে গিয়ে প্রবলেমগুলো হচ্ছে। তো লাইক আমি এখন কি করছি, দেখো আমার সাথে কিন্তু বড় আর্টিস্ট এত মানুষ কাজ করছে, কোথাও কোনো প্রবলেম হয় নাই। কেন প্রবলেম হয়নি? সেখানে আমরা সবাই সমানভাবে কথা বলেছি। যেখানে আচ্ছা ভাইয়া ঠিক আছে টাকা পয়সা দেখা যাবে না, আমি কাজটা করি, আরে টাকা পয়সা বাদ দে, সেখানে গিয়ে কিন্তু প্রবলেমগুলো হয়েছে। দেখবে যে লোকগুলো আজকে বলতেছে এদের কাউকে কেউ কিন্তু চেনে না, কারণ কি ও কাজ করার আগে কিন্তু ওইভাবেই হয়তো বা টিমের সাথে ম্যানেজারের সাথে কাজ করছে, কথা বলছে, ম্যানেজার হয়তো বা চিন্তা করছে যাচ্ছে আমি 500 টাকা দিলেই হবে, সে হয়তো বা চিন্তা করছে যে না আমার তো 5000 টাকা পাওয়া উচিত। মিসকমিউনিকেশনটা কিন্তু ওখানে হয়েছে। আমার কথা হচ্ছে এই মিসকমিউনিকেশনটা আমরা বসার জন্যই কিন্তু তাদেরকে আমরা অফিসে আসতে বলছি। আমি বলছি যে অফিসে এসে কথা বলে শেষ করে দিব। তো আপনি আমাকে ভাই ডাকবেন, আপনি আমাকে সব ডাকবেন, আপনি আমাকে কিছু বলবেন না, আপনি এটা নিয়ে আবার পাবলিকলি কথা বলবেন। সো তোমরাও তো আমাকে বলছিলা ওই দিন যে ভাই আপনার কি মন্তব্য আছে বলেন অনুষ্ঠানে, আমি কিন্তু তোমাদেরকেও ভিডিও করতে স্টপ, একদম আমি এটা বলতেছি তোমাদের সামনে। একদম এই কারণেই বলতে চাই না যে আমি এটা তো ভিডিও করে মানুষকে প্রমোশন করে ফোন করে, তুমি একটা প্রবলেম যখন হবে যে অভিযোগ মানে যাকে তুমি অভিযুক্ত করতে চাচ্ছ তার সাথে আগে ডিসকাস করতে হবে। তুমি তার সাথে 2 টাইম ডিসকাস করতা, যদি ডিসকাস করে সলিউশন না হইতো তখন তুমি অন্যজনকে বলতে ভাই এটা তো আমরা বললাম, এটা নিয়ে তো কথা হলো ভাই কি করবো। এটা কোনো কিছু না, এটা আমি মনে করব হয়তো বা তার মানে ডিপ্রেশন বলতে পারো তুমি একটা, এর মধ্যে অনেক ঘটনা ঘটছে, সে এখন বলতেছে যে না আমি এইভাবে বলি না, দাবির থেকে বলছে, আসলে তার দাবি ছিল না, তার অ্যাপ্রোচটা ছিল আমি কেন মানে আমি ইয়েতে নাই, দরদের টিজারে নাই, আমার নাম কেন থাকবে না, আমি কেন পোস্টারে নেই, দুবাই আমি কেন গেলাম না, আমার কানেও তো অনেক কথা আসে।
আমি এগুলো নিয়ে কখনোই কথা বলিনি। আমার কথা এটা না, আমার কথা হচ্ছে ফ্যামিলির মধ্যে সম্পর্কের প্রবলেম হবে, ঠিক থাকবে। এখন আপনাকে বুঝতে হবে যে আপনি কি ফ্যামিলি সংশোধন করতে চান নাকি নিজের পাবলিসিটি চান। যদি এই ফ্যামিলি মানে সংশোধন করতে চান, তাহলে উচিত ছিল সবাই মিলে বসে কথা বলা। এখানে কেউ না, ও একটা কথা আমি দেখলাম কোনবা, আমি তো ওই অফিসে যাইতে ইনসিকিউর ফিলছি, নেভার এভার। আমার অফিসে এমন দিন হয়েছে আমি অফিসেই থাকিনি, ওরা রাত্রে, আমার অফিসে অনেক বড় বারান্দা ছিল যেখানে ওরা রাতে 11টা 12টা পর্যন্ত ওরা তো ওদের ফ্রেন্ড সার্কেল এসে আড্ডা মেরে বসে চলে গেছে। তো যে অফিসে তুমি রাত 12টা 1টা পর্যন্ত, তোমার অফিসে আমি না থাকা পরেও আমার অ্যাসিস্ট্যান্ট, আমার টিমের লোকজনের সাথে 11টা 12টা পর্যন্ত আড্ডা মারতে পারো, সেই অফিসে আসতে তোমার প্রবলেম কোথায়? আর এমন তো কোনো কথা নাই যে আমার টিম থেকে বা আমার কেউ তাকে বলছে, আমি নিজেও তো তাকে কখনো বলিনি। আমি তাকে SMS-এ কিছু ওয়ার্ড বলে গেছি, আমি জিজ্ঞেস করছি আপনি বলেন তো এগুলো কি হয়েছে। উনি ঘুরে ফিরে ওই একই কথা, না আমাকে আপনি দরদের শুটিং আমার সাথে খারাপ ব্যবহার করছেন। নেই, আমার ইউনিটের সবাইকে জিজ্ঞেস করো। আমার লাইফে দরদ না, আমার লাইফে আমার যে শত্রু তার সাথে আমি এসে কথা বলি। আচ্ছা, ধরে নিলাম হয়তো বা যে অ্যাক্টিং পারেনি, আমি তাকে একটা জোরে কথা বলছি, অ্যাজ এ ডিরেক্টর আমি এটা বলতেই, একদম সেটা আমাকে ওখানেই বলতো যে মামা ভাই আপনি এভাবে আমাকে কেন বললেন, এটা নর্মালি বলেন। সেটা তো আপনি ওখানে বলেন নাই। দ্যাট মিনস ইট ইজ এ ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল থিংস। সিম্পল বিষয় যেখানে সমাধান করতে চাই, সে সমাধান নাই। উনি অনেক কথাবার্তা, তা আমি এগুলো নিয়ে আসলে কথাবার্তা বলতেও চাই না। টাইম হচ্ছে কে ভালো করছে কে অন্যায় করছে, আমি তো চিন্তা করতেছি অন্য, যে আল্লাহ আমাকে অন্তত এতটুকু কথা বলছে, উনি অন্য কোনো বিষয় নিয়ে আমার বিরুদ্ধে কোনো মানে অন্যায় অভিযোগ আনেন নাই। আমি তো ওটাই, কারণ এই টাইপের লোকজনদের কাছ থেকে আমি আমি একটা স্ট্যাটাস দিতে চাই। এই যে মানে আমার মনে হয় আমাদের ডিরেক্টরদের অনেক, আমাদের এখানে একটা ব্যাড প্র্যাকটিস শুরু হয়েছে। এই ব্যাড প্র্যাকটিস কি, কাজের জন্য তুমি ডিরেক্টরকে ফোন করবা, ওখানে কোনো প্রবলেম হলে সেটাও তুমি ডিরেক্টরকে বলবা, বাট অ্যাকচুয়ালি এইটা কিন্তু সিস্টেম না। সিস্টেমটা হচ্ছে তুমি কাজের জন্য ডিরেক্টরকে কল করো, তুমি ফিনান্সিয়াল ম্যাটার যা কিছু আছে সেটা প্রোডাকশন এর সাথে কথা বলবে, একদম প্রোডাকশন ম্যানেজার থাকবে, প্রোডাকশন টিম থাকবে, তাদের সাথে তোমার কথা বলতে হবে। তো তুমি তাদের সাথে কথাও বলবা না। কথাটা হচ্ছে যে এই যে আমাদের বিশেষ করে এটা বাংলাদেশে আমাদের এখানে একটা কালচার ক্রিয়েট হয়ে গেছে যে কাজের জন্য তুমি ডিরেক্টরকে ফোন দিচ্ছ, ডিরেক্টরকে তুমি যোগাযোগ করতেছো, আবার কোনো প্রবলেম হলো সেটাও ডিরেক্টরকে বলতেছো। ইটস নট প্রফেশনাল ওয়ে। আমার মনে হয় কাস্টিং ডিরেক্টরের সাথেই যারা মানে আমি বলবো সহশিল্পী থাকেন, তাদেরও কাস্টিং ডিরেক্টরের এই সিস্টেমটা চালু হওয়া উচিত। কাস্টিং ডিজাইনার মানে কাস্টিং ডিরেক্টর অ্যান্ড প্রোডাকশন কন্ট্রোলার যারা থাকবে তাদের সাথে কমিউনিকেশন করা উচিত। অনসেট ডিরেক্টরের কাছ থেকে শুধু স্ক্রিপ্টটাই বুঝে নেওয়া উচিত। এর বাইরেই যে সিস্টেমগুলো হচ্ছে এখানে গিয়ে এই মিসকমিউনিকেশনগুলো হচ্ছে। ডিরেক্টরের পক্ষে কারো সম্মানী পেলো কিনা জানার কথা ডিরেক্টরের না। এই ফর্মে আমরা কি হয় না, আমরা আবেগে কাজগুলো করে ফেলি। ঠিক আছে, তা আমাদের দেশে এই ব্যাপারটা ঠিক আছে। এবার আমি একটা জিনিস বলবো, যে ওর এই জিনিসটা আমি না শুধু অনেক ডিরেক্টরের চোখ খুলে দিছে। আমরা এরকম রিকোয়েস্টের অনেক মানে ঢেকে গেলি, তো এই ডিরেক্টর দিলেও চোখ কিন্তু খুলে গেছে। এখন কিন্তু আমি মনে করি একদিক দিয়ে ভালো হয়েছে, সবাই কাজ করার আগে সবার জায়গা থেকে প্রফেশনাল থাকা উচিত। প্রোডাকশন হাউসের উচিত এগ্রিমেন্ট করে নেওয়া, যে আর্টিস্টে কাজ করবে তার পেমেন্ট 1 টাকা হোক, তারা উচিত এগ্রিমেন্ট করে। এর বাইরে কোনো রিলেশনশিপ দরকার নাই। অনুরোধের ঢেকেই যদি না গিলতাম তাহলে এত কথা হইতো না, তাহলে কিন্তু এত অভিযোগও হইতো না। অ্যাজ এ ডিরেক্টর এই যে বিষয়টা সোশ্যাল মিডিয়ায় ঘটলো, এটাকে তুমি দেখছো কিভাবে? মানে এটা কি ছবির জন্য কোনো রকমের ক্ষতিকর বস্তু হয়ে দাঁড়াতে পারে? আমি একটা জিনিস বলি, এইসব ছোট ব্যাপার ছবির সাথে এগুলো নিয়ে কারো মাথা ব্যথাই না। দেখো একটা মানুষ কতটুকু মানে আমি বলবো যে মেন্টাল সিক হলে এইরকম একটা বিষয় আবার তার ওয়ালে আমি দেখলাম প্রত্যেকটা থ্যাঙ্কস দিয়ে সে আবার শেয়ার করে যাচ্ছে। তো ইট ইজ ইন্টেনশনালি থিংস, আমি বলবো এটা। তো ইন্টেনশনাল থিংসকে নিয়ে আমি কোনো কথা বলি নাই। আর তার চাইতে বড় ব্যাপার যে মানে ফিল্ম তো একটা বট গাছের মতো জায়গা, অনেক বড় একটা বট গাছ নিয়ে ফিল্ম, সেই বট গাছ থেকে একটা দুটো পাতা শুকনো হয়ে ঝরে পড়লে ওটা ফিল্মের জন্য কোনো এফেক্ট না। ফিল্মের গতিতে চলে। স্টিল নাও ধরো কথার কথা, আমি অনন্য মামুনও যদি না থাকি, আমি অনন্য মামুন নাই, তারপরও দরদের যে হাইপ আছে ওটাতে কোনো এফেক্ট। এক্স্যাক্টলি, দরদ ইজ দরদ, ফিল্ম ইজ ফিল্ম, এন্টারটেনমেন্ট ইজ এন্টারটেনমেন্ট। দ্যাটস অল। আমাদের পডকাস্টটা ভীষণ মানে ভারী হয়ে যাচ্ছিল, মানে খুব রাগারাগি। এবারে আমরা একটুখানি আবার স্মুথ কোয়েশ্চেন, একটু এক্সপিরিয়েন্স জানবো। তুমি যখন দরদের শুটিং চলছিল, তুমি নিজে পোস্ট করেছো যে শাকিব ভাইয়া একটানা 21 ঘন্টা শট দিয়েছেন কনস্ট্যান্টলি, এবং ফার্স্ট টাইম আমরা শাকিব ভাইয়ার সঙ্গে বলিউড অ্যাক্ট্রেস সোনাল চৌহানকে কাজ করতে দেখতে পাবো। তো অ্যাজ আ ডিরেক্টর তুমি এই দুজনের ইকুয়েশন কেমন দেখলে? আসলে দেখো, শাকিব ভাই হচ্ছে, আমি অলওয়েজ প্রথম থেকেই বলি যে শাকিব ভাই হচ্ছে ইউনিভার্সাল আর্টিস্ট। ওনার জন্য
বাংলাদেশেও যা, ওনার জন্য বম্বেও তা, ওনাকে হলিউডে দাঁড় করায় দাও, উনি তাই হন। তো ওনাকে নিয়ে আসলে মন্তব্য করাটা খুব টাফ। শুধু এটুকু বলবো যে ফিল্মে দুজনের কেমিস্ট্রি অনেক সুন্দর ছিল, অবশ্যই সুন্দর ছিল। বেশ, বাংলাদেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার, নতুন সরকার খুব শীঘ্রই হয়তো গঠিত হবে। আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট টাইমে অনেক ডিরেক্টরসরা যারা সেন্সর বোর্ড নিয়ে কথা বলছেন এবং তারা চাইছেন যে গ্রেডেশন আসুক বাংলাদেশে। এটা নিয়ে তোমার কি বক্তব্য? এবং তার সঙ্গে সঙ্গে এই যে আমরা তোমাকে দেখতে পাই, তুমি একজন এমন মানুষ যিনি ইন্ডিয়ান সিনেমাগুলোকে তুমি বাংলাদেশের দায়িত্ব নিয়ে ডিস্ট্রিবিউট করছো প্রচুর বাধা বিপত্তির মধ্যে। এই দুটো বিষয় নিয়ে তুমি নতুন সরকারের কাছে তোমার কি চাওয়া থাকবে? দেখো, আসলে বিষয়টা হচ্ছে নতুন সরকার আমাদের চাওয়ার আগেই কিন্তু এসেই প্রথম কথাটাই বলেছে যে তারা নতুন করে ঢেলে সবকিছু সাজাচ্ছে। এবং আমাদের এখন যে যিনি আছেন তিনি কিন্তু প্রথম দিনই এসে একটা কথা বলেছে, উনি সেন্সর বোর্ডকে পুনর্গঠন করবেন এবং সেন্সরশিপের যে আমরা সেন্সর বোর্ডটাকে ক্যান্সেল করে সেন্সরশিপের যে ব্যাপারটাকে আমরা আনার চেষ্টা করছি সেটা নিয়েও তারা চুক্তিগতভাবে আলোচনা করবে। তো আমি এটাকে কিন্তু পজিটিভলি দেখি। আর যেহেতু পুরো জিনিসটাকে সংস্কার চলতেছে, আই থিঙ্ক সো যাই আসবে এটা বেটার কিছু হবে। আর আমি দেখলাম গতকাল যিনি নাহিদ ইসলাম যিনি আছেন নতুন দায়িত্বে এসেছেন, তিনি বলেছেন যে বাংলাদেশে আরো বেশি বেশি করে চলচ্চিত্র নির্মাণ করতে হবে, ভালো কন্টেন্ট বানাতে হবে। আমি বলছিলাম, হ্যাঁ, তুমি এটা নিয়ে কি ভাবছো? না, আসলে এই যে নতুন চিন্তা ভাবনা, এই জিনিসটার মানে এই অভ্যর্থনটা আরো আগে হলে আমরা অনেক আগে চলে যাই। অ্যাকচুয়ালি একটা কথা আছে না যে বাবাকেও রেসপেক্ট করতে হবে এবং সন্তানকেও কাজ করার একটা জায়গায়। নতুন ব্লাড যখন আসবে, নতুন ব্লাড অলওয়েজ কিন্তু নতুন থিঙ্কিং দেয় মানুষ, সেটাই কিন্তু হচ্ছে এবং সেটাই হবে। আচ্ছা, তুমি আমাকে একটা এক্সক্লুসিভ দেবে, সেটা হচ্ছে দরদের রোমান্টিক ট্র্যাক। আচ্ছা, বাংলাটা বলবে, যেটাই তুমি ইচ্ছা বলতে পারো, হিন্দি বা বাংলা। সিঙ্গার কারা আছেন, মেল ভয়েস ফিমেল ভয়েস? অ্যাকচুয়ালি আমি রোমান্টিক ট্র্যাকের কথা বলে দিই যে ইয়ে আছে, ফিমেল সিঙ্গারটা না বলি, মেল সিঙ্গারটা মোহাম্মদ ইরফান আছে, এটা তো বলি। হ্যাঁ, এটা আমরা জানি, এটা তো আমরা আগেই জানতাম, নতুনটা বলা যাবে না, এটাই। বেশ, থ্যাংক ইউ সো মাচ দাদা। আর বেশিক্ষণ সময় নেব না দাদা, অলরেডি এখানে এখনো দরদের পোস্ট প্রোডাকশনের কাজ চলছে অ্যান্ড আমরা দরদ নিয়ে সকলে ভীষণ এক্সাইটেড। দরদ খুব তাড়াতাড়ি আসুক এবং খুব সুন্দরভাবে আসুক। আমার জাস্ট লাস্ট একটা কোয়েশ্চেন, যে তুমি দরদ তো একটা প্যান ইন্ডিয়ান প্রজেক্ট, আমরা জানি এই ছবিটা বাংলাদেশ থেকেও একটা হিউজ বিজনেস করবে, আমরা এটা আশা করছি। তো তুমি যে বলেছো যে 23টা কান্ট্রিতে অ্যাট আ টাইম রিলিজ করবে, তো সেই 23টা কান্ট্রির মধ্যে বাংলাদেশও থাকছে তো, যেদিন একই যোগে বাংলাদেশের দর্শকও দরদ দেখবে? হ্যাঁ, তা তো অবশ্যই। বেশ, তার মানে বাংলাদেশের দর্শকও কেউ নিরাশ হবে না। এবং এসএমভি সম্পর্কে কিছু বলবে তুমি? এই যে তোমরা ভালো ভালো কন্টেন্ট বানাও, বিশেষ করে বাংলাদেশের কন্টেন্টে সাকিব ভাইকে একটা প্রমোট করো, আই থিঙ্ক সো এটা খুব ভালো। আর তোমাদের প্রতি চাওয়া একটাই থাকবে, কন্টেন্ট বানানোর আগে কন্টেন্টটা যেন তথ্য এবং যেখানে যে ইনফরমেশনগুলো যাচ্ছে সেগুলো যেন সঠিক এবং গঠনমূলক হয়, ওই গঠনমূলক জিনিসটাই আমাদের চাওয়া। থ্যাংক ইউ সো মাচ দাদা, অনেক ভালো থেকো, সুস্থ থেকো। সম্মানিত ভাই ব্রাদার, আমরা দরদ সিনেমার ফুল আপডেট জানতে পারলাম এই ভিডিওর মাধ্যমে। কলকাতার কৌশনী ম্যাডামকে অনেক ধন্যবাদ, কারণ সে এই দর্শকদের, সাকিবিয়ানদের যে মনের চাহিদাটা ছিল, দরদ কবে নাগাদ মুক্তি দেওয়া হবে, দরদের প্রমোশন কবে থেকে শুরু হবে, কি দিয়ে শুরু হবে, এটা নিয়ে অনেক সংশয় ছিল। সরাসরি পরিচালক অনন্য মামুনের মুখ থেকে কথাগুলি বের করে আমাদের সামনে উপস্থাপন করলে অবশ্যই কৌশনী ম্যাডামকে ধন্যবাদ। দরদের ফুল আপডেট জানতে পেরে আপনাদের কি মূল্যবান মতামত দিতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থভাবে থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।